ওকে, প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আর তোমাদের আজকে ক্লাস নেব আইআরএম এর ক্লাস নেব। টপিকটা ম্যারিন ইন্স্যুরেন্স। ম্যারিন ইন্স্যুরেন্সে তোমাদের গতদিন অনেকগুলি ক্লাস নিয়েছে, একটা ক্লাস নিয়েছে। সেই ক্লাসটা তোমরা আশা করি শুনেছো, দেখেছো। হ্যাঁ, ক্লাস নেব আমি ইয়াসমিন আক্তার, প্রভাষক, সরকারি বাংলা কলেজ। আজকে যে টপিক সেটা নৌক্ষতি কি বা সামুদ্রিক ক্ষতি কি। হ্যাঁ, সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাকালীন, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে নৌপথে পণ্য সামগ্রী পরিবহনকালে বিভিন্ন প্রাকৃতিক বা অপ্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য সামগ্রী অথবা জাহাজে যে ক্ষতি সাধিত হয় তাকে আমরা সামুদ্রিক ক্ষতি বলে। সামুদ্রিক ক্ষতি বলবো। এখন এখানে বিষয় যে বিষয়গুলো বিবেচনা করা হয়, বীমাকারীকে ক্ষতিপূরণ করতে হলে অবশ্যই যে বিষয়গুলি বিবেচনা করতে হয় সেটা দুর্ঘটনা কবলিত বিষয়বস্তুটি বীমাকৃত থাকতে হবে। আর সে দুর্ঘটনাটি পণ্য জাহাজীকরণ থেকে খালাসকরণের সময় হতে হবে। যদি যে সময় বীমাপত্রে উল্লেখ থাকে, শুধু সেই সময়টা সেই সময়ের মধ্যে যদি কোনো ক্ষতি সংঘটিত হয় তাহলে কিন্তু বীমাকারী ক্ষতিপূরণ দিবে, অন্যথায় কিন্তু দিবে না। এখন দেখো, আরেকটি দুর্ঘটনাটি বীমা গ্রহীতা দ্বারা উদ্দেশ্যপ্রণোদিত বা দুর্বিসন্ধিমূলক ভাবে হয় না, বা জাহাজটি প্রকৃতপক্ষে বিপদকে এড়াতে, মানে যখন জাহাজে বিপদ হবে তখন বিপদ এড়ানোর জন্য কাজ করবে। যদি না করে তাহলে মনে করা হবে যে ইচ্ছাকৃতভাবে এই ক্ষতি সাধন করেছে, তাহলে কিন্তু বীমা দাবি আর করতে পারবে না, বা বীমাকারী বীমা ক্ষতিপূরণ দিবে না। দুর্ঘটনার প্রত্যক্ষ কারণটি বীমাপত্রে উল্লেখ, মানে যে কারণে দুর্ঘটনা ঘটেছে সে কারণ যদি বীমাপত্রে উল্লেখ থাকে। আমরা বিভিন্ন প্রকার সামুদ্রিক ক্ষতি সম্পর্কে জানবো। একটা দুই প্রকার, একটা সামগ্রিক ক্ষতি এবং আংশিক ক্ষতি। হ্যাঁ, এগুলো তোমরা পার্থক্য যেগুলি আছে সেগুলি একটু ভালো করে পড়বে। হ্যাঁ, সামগ্রিক ক্ষতিটা কি? বিভাগিত বিষয়বস্তু যখন নৌ বিপর্যয়ের ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংসপ্রাপ্ত হয়, কিংবা অস্তিত্ব একদমই হারিয়ে ফেলে, তখন ওই ক্ষতিকে আমরা বলবো সামগ্রিক ক্ষতি। আরেকটি আংশিক ক্ষতি। বিভাগিত বিষয়বস্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে যখন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ, তখন সেটি হয় আংশিক ক্ষতি। এক্ষেত্রে বিমাকৃত জাহাজ কিংবা পণ্য সামগ্রী অথবা ভাড়া সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় না। আচ্ছা, এখন আমরা আবার জানবো সামগ্রিক ক্ষতি দুই ধরনের, এখানে দুই ধরনের। একটা প্রকৃত সামগ্রিক ক্ষতি, একটা উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। প্রকৃত সামগ্রিক ক্ষতি সেটা আর কখনোই উদ্ধার করা যাবে না। হ্যাঁ, মানে কখনোই প্রাকৃতিক সামগ্রিক ক্ষতিটা তখনই প্রকৃত সামগ্রিক ক্ষতিতে পরিণত হয় যখন বীমাকৃত বিষয়বস্তু এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে তা উদ্ধার করা একেবারেই সম্ভব নয়। হ্যাঁ, বা তার উপর বীমাগ্রহীতার মালিকানা একেবারে যদি হারিয়ে যায়। আর উদ্ধারযোগ্য সামগ্রিক কখনো কখনো উদ্ধারযোগ্য হয়, সেক্ষেত্রে তবে উদ্ধারের খরচ যদি বিষয়বস্তুর মূল্যের চেয়ে বেশি হয় বা সমান হয়, সেক্ষেত্রে এটি আর উদ্ধার করা হয় না। আবার এই অবস্থায় বিষয়বস্তুর যে সামগ্রিক ক্ষতি হয় তা উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি নামে অভিহিত হয়।
আরেকটা হচ্ছে আংশিক ক্ষতি, বিশেষ আংশিক ক্ষতি, সাধারণ আংশিক ক্ষতি। এখন বিশেষ আংশিক ক্ষতিটা কি? বিমাকৃত বিষয়বস্তু যদি একাধিক হয়ে থাকে তবে এগুলোর মূল্য আলাদাভাবে বিভক্ত করা হয়। বিষয়বস্তু যেমন জাহাজ, জাহাজের মাসুল, জাহাজের পণ্য, সবগুলি যদি আলাদাভাবে বিভক্ত থাকে, বিষয়বস্তু সবগুলি যদি ক্ষতিগ্রস্ত না হয়, সেক্ষেত্রে কোনো একটি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে বিশেষ সেটাকে আংশিক ক্ষতি বলে থাকবে। এখন পণ্যেরও হতে পারে, মালেরও হতে পারে, মাসুলেরও হতে পারে, ভাড়ার, মাসুল মানে ভাড়া, মালের হতে পারে বা জাহাজেরও হতে পারে। হ্যাঁ, যদি পণ্যের বিশেষ আংশিক ক্ষতি হয়ে থাকে, বিশেষ আংশিক ক্ষতির মধ্যে দেখো এখানে আছে জাহাজের বিশেষ আংশিক ক্ষতি। তো পণ্যের বিশেষ আংশিক ক্ষতি বা জাহাজের বিশেষ আংশিক ক্ষতি, ভাড়া বা মাসুলের বিশেষ আংশিক, পণ্যের বিশেষ আংশিক ক্ষতি যা মাল বা বিশেষ। আচ্ছা, আমরা প্রথমে জাহাজটা জানি। নৌ-বিমা চুক্তি আইনের যেটা আছে 69 ধারায়, যদি বিমাকৃত জাহাজটি নৌ বিপদের কারণে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত, তাকে আংশিক ক্ষতি বলবো। আবার হচ্ছে যদি হচ্ছে পণ্যের বা মালের বিশেষ আংশিক ক্ষতি হয়, সেক্ষেত্রে হচ্ছে বিমাকৃত, যদি সামুদ্রিক বিপদের কারণে বিমাকৃত পণ্যের সম্পূর্ণ ক্ষতি না হয়ে অংশবিশেষে ক্ষতিগ্রস্ত হয়, তবে তাকে পণ্যের আংশিক বিশেষ ক্ষতি হয়ে থাকে। হ্যাঁ, আর হচ্ছে ভাড়া বা মাসুলের, সাধারণত নৌবিপদের কারণে পণ্যের ক্ষতি হলে জাহাজের মালিকও ক্ষতিগ্রস্ত, পণ্যের ভাড়া প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। এবার মাসুলেরও মাসুলের আংশিক ক্ষতি হয়ে থাকে। মাসুলের জন্য কোনো বিমা করা থাকলে জাহাজ মালিক সেক্ষেত্রে জাহাজের মাসুলের জন্য বিমা দাবি করতে পারবে। আর হচ্ছে সাধারণ আংশিক ক্ষতি। সাধারণ আংশিক ক্ষতি বলতে, সাধারণ আংশিক ক্ষতি বলতে বিমাকৃত বিষয়বস্তু একাধিক হলে বিষয়বস্তু প্রতিটির মূল্য পৃথকভাবে নির্ণয় করা গেলে তার ক্ষতিকে আমরা সাধারণ আংশিক ক্ষতি বলবো। আরেকটা হচ্ছে যদি একাধিক এগুলোর মূল্য আলাদাভাবে বিভক্ত করা হয় বিষয়গুলো সবগুলো এক ক্ষতিগ্রস্ত না হয়ে কোনো একটি ক্ষতিগ্রস্ত হলো, সেটা বিশেষ। আবার হচ্ছে এখানে বিমাকৃত একাধিক হলে বিষয়বস্তুর প্রতিটি মূল্য পৃথকভাবে নির্ণয় করা গেলে, আচ্ছা, সাধারণত আংশিক ক্ষতির ক্ষেত্রে, সাধারণ আংশিক ক্ষতির ক্ষেত্রে কম বেশি সবগুলি হচ্ছে জাহাজে যেগুলি আছে সেগুলো কম বেশি সবগুলি ক্ষতিগ্রস্ত হয়। বিমাকৃত প্রতিটি বিষয়বস্তু কম বেশি ক্ষতি হয়। সাধারণত বড় ধরনের কোনো বিপর্যয় এড়াবার জন্য কিংবা সব পক্ষের স্বার্থ রক্ষার জন্য এই ধরনের ক্ষতির উদ্ভব হয়ে থাকে। সাধারণ আংশিক ক্ষতি বিভিন্ন পক্ষের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হয়। কখনো জাহাজের বিপদ থেকে রক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে পানিতে পণ্য ফেলে দিল, হ্যাঁ, পণ্য সমুদ্রে নিক্ষেপ করা হলো, জাহাজকে টেনে আনার ক্ষতির সাধারণ। এক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ত্যাগ স্বীকার। ত্যাগ স্বীকারটা কি? সামুদ্রিক বিপদের হাত থেকে জাহাজ ও মালামালকে রক্ষা করার জন্য অনেক সময় জাহাজ হালকা করার প্রয়োজন পড়ে, এমন পণ্য বা জাহাজে বিপদ মুক্ত করা হয়। হ্যাঁ, তো এতে ত্যাগ স্বীকার করা হয়। বিপদের সময় পণ্যকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, জাহাজের কোনো অংশকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয় বা মাস্তুল পাল কোনো একটু কেটে ফেলা হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে ত্যাগ স্বীকার। আর একটা হচ্ছে গচ্চা। গচ্চাটা কি? হ্যাঁ, গচ্চাটা হচ্ছে নৌবিপদের সময় জাহাজ বা পণ্যের সামগ্রিক নিরাপত্তার জন্য অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করা হলে তাকে গচ্চা বলে। যেমন জাহাজ অকেজো হয়ে পড়লে মেরামত ব্যয়, বা বিপদ আসার পূর্বে জাহাজে হালকা করার জন্য জাহাজের পণ্য তুলে নেওয়া। তবে পরিবহন চুক্তির আওতায় সাধারণত কর্তব্য সম্পাদনের করতে গিয়ে জাহাজ মালিক ও পরিবারকে কোনো অর্থ ব্যয় করতে হলে তা হচ্ছে গচ্চা হিসেবে গণ্য হবে না। আচ্ছা, আরেকটি হচ্ছে আনুষঙ্গিক খরচ, একটা বিশেষ। আরেকটা হচ্ছে ওদের যে খরচ বিপদে প্রকাশিত থাকে না কিন্তু যা পণ্য বা জাহাজের নিরাপত্তার জন্য ব্যয় হয়ে থাকে তাকে বিশেষ বলে। আর এটা হচ্ছে সামুদ্রিক উদ্ধারযোগ্য, যেটা উদ্ধার খরচ সংক্রান্ত, সেটা হচ্ছে সামুদ্রিক বিপদ দ্বারা আক্রান্ত স্পেন জাহাজকে বিপদ থেকে উদ্ধার করা হলে পুরস্কার স্বরূপ উদ্ধারকারী পক্ষকে পুরস্কার করা হলে যে খরচ হয় তাকে উদ্ধার সংক্রান্ত খরচ বলে। হ্যাঁ, আরেকটা হচ্ছে সামরিক ক্ষতি দাবি আদায়ের পদ্ধতিটা কেমন হবে। দাবি আদায় প্রথমে হচ্ছে তোমাকে বিজ্ঞপ্তি প্রদান করতে হবে। সাধারণত বিমাকৃত কারণে দুর্ঘটনা ঘটলে ক্ষতি সাধিত ক্ষতিপূরণ দিতে হয়, সেটা বিজ্ঞপ্তিতে বিমা গ্রহীতা হচ্ছে বিজ্ঞপ্তিটা দিবে বিমাকারীর কাছে। বিমা গ্রহীত বিমাকারের কাছে বিজ্ঞপ্তি আকারে সেটা প্রদান করবে। আর একটা হচ্ছে প্রামাণ্য দলিলের উপস্থাপন। প্রামাণ্য দলিল বিমা গ্রহীতার কাছ থেকে দাবি বিজ্ঞপ্তি পাওয়ার পর
দাবি পূরণের প্রক্রিয়া শুরু হয়। হ্যাঁ, বিমাকারী প্রত্যক্ষভাবে পরিদর্শন বা জরিপের মাধ্যমে দুর্ঘটনার সম্মুখীন নিশ্চিত হলে বিমা গ্রহীতার কাছে একটি নির্ধারিত আবেদনপত্র পাঠায়। বিমা গ্রহীতাকে একটি পূরণ করে সে সাথে অনেকগুলি যে দলিল সংযুক্ত বিমাকারীর কাছে জমা দেওয়ার প্রয়োজন পড়ে। যে দলিলগুলো সামগ্রিক ক্ষতি থেকে দিতে হয়। একটা বিমাপত্র। বিমা গ্রহীতাকে বিমার প্রমাণ হিসাবে বিমাপত্রের মূল কপি জমা দিতে হয়। এতে চুক্তির যাবতীয় তথ্য শর্তাবলী বিস্তারিত লেখা থাকে। একটা জরিপকারীর প্রতিবেদন। জরিপকারী প্রতিবেদন বিভাগিত বিষয়বস্তু যে সামগ্রিক বা আংশিক ক্ষতি হয়েছে এই মর্মে বিমাগ্রহী কোম্পানির জরিপকারী যে সনদ প্রদান করে বিমা দাবি আদায়ের ক্ষেত্রে তা জমা দেওয়ার প্রয়োজন পড়ে। হ্যাঁ, আর চালানি রসিদ। চালানি রসিদ এমন একটি রসিদ যার মাধ্যমে জাহাজের ক্যাপ্টেন বোঝাইকৃত মালামালের প্রাপ্তি স্বীকার করে। আর এটা চালান বিমা দাবি সমর্থনের চালান বা ইনভয়েস জমা দিতে হয়। এটি চালানের পণ্য বিক্রয়ের প্রমাণ বা মূল্যের উল্লেখ থাকে চালানে। এটা প্রতিবাদপত্র। সামরিক ক্ষতির দাবি আদায় করার জন্য বিমা গ্রহীতাকে জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে একটি প্রতিবাদপত্র যেটি জমা নিতে হয়। প্রতিবাদপত্রটা এক ধরনের বিবৃতি। আর স্থলাভিষিক্তকরণ পদ্ধতি। সামরিক ক্ষতিপূরণের দাবি আদায়ের ক্ষেত্রে এটিও একটি গুরুত্বপূর্ণ। আর এটা যখন সম্পূর্ণরূপে ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে তখন পরবর্তীতে যদি কোনো জাহাজ বা উত্তোলন করা হয় পানি থেকে তখন এটার মালিক হবে বিমাকারী। হ্যাঁ, আর বর্জন বিজ্ঞপ্তি। দুর্ঘটনার ক্ষতিপূরণ পাওয়ার পর বিমাকৃত বিষয়বস্তু উদ্ধারযোগ্য অংশের উপর বিমা গ্রহীতার ইতিপূর্বে যে মালিকানা ছিল তা বিমাকারীর অনুকূলে পরিত্যাগ করে এবং বিমা গ্রহীতাকে বিমাকারীর কাছে একটি বিজ্ঞপ্তি প্রদান করবে। এটাকে বলা হয়ে থাকে বর্জন বিজ্ঞপ্তি, যে সে যে উদ্ধারযোগ্য যে পণ্যটা উদ্ধার করবে সেটার মালিকানা সে আর না। এটা আংশিক দাবি আদায়ের পদ্ধতি। প্রথমে বিজ্ঞপ্তি প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটা প্রদান করে বিমাকারী। আর এটা বিমা গ্রহীতা বিজ্ঞপ্তিটা প্রদান করে বিমা গ্রহীতা। বিমাকৃত দুর্ঘটনা ঘটলে বা বিমাকৃত পণ্যের ক্ষতি সাধিত হলে কেবলমাত্র ক্ষতিপূরণ প্রদান করা হয়। আর এটা বিমাকৃত দুর্ঘটনা ঘটলে কিংবা বিমাকৃত ক্ষতি সাধিত হলে কেবলমাত্র, এটা তোমাদের বলেছি। দুর্ঘটনা যদিও ক্ষতিপূরণ তথা বিমা দাবি আদায় করতে বিমা গ্রহীতাকে দুর্ঘটনা সম্পর্কে বিমাকারীর কাছে বিজ্ঞপ্তি প্রদান করতে হবে। এই বিজ্ঞপ্তি প্রদানের জন্য নির্ধারিত সময় থাকে। ওই সময়ের মধ্যে তাকে বিজ্ঞপ্তি প্রদান করে বিমাকারীকে দুর্ঘটনা সম্পর্কে জানাতে হবে। আর প্রামাণ্য দলিলাদি। বিমা গ্রহীতার কাছ থেকে দাবি বিজ্ঞপ্তি পাওয়ার পর দাবি পূরণের প্রক্রিয়া শুরু হয়। আচ্ছা, বিমাকারী প্রত্যক্ষভাবে পরিদর্শন বা জরিপের মাধ্যমে দুর্ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়ে বিমা গ্রহীতার কাছে একটি নির্ধারিত আবেদনপত্র পাঠায়। আর বিমা গ্রহীতাকে এটি পূরণ করে এর সাথে অনেকগুলি দলিল সংযুক্ত করে বিমাকারীর কাছে জমা দেওয়ার প্রয়োজন পড়ে। এই দলিলগুলো আংশিক ক্ষতির ক্ষেত্রে দিতে হয়, যেগুলো নিম্নরূপ। আচ্ছা, নিম্নরূপ যেগুলি জরিপকারী প্রতিবেদন। আংশিক ক্ষতির ক্ষেত্রে ক্ষতির পরিমাণ নিরূপণ করার ক্ষেত্রে বিমাকারী একদল জরিপ প্রতিনিধি পাঠায়, তারা প্রতিবেদন করে। আর বিক্রয় বিল। বিমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত পণ্য কোনো তৃতীয় পক্ষের নিকট বিক্রয় করলে কোনো বিনিময় পেয়ে থাকলে সেটার বিনিময় বিল বিমাকারী বরাবর পেশ করতে হবে। আর স্থলাভিষিক্তকরণ পত্রটা পরবর্তী যদি কোনো পণ্যটা বা জাহাজ উদ্ধার করা হয়ে থাকে সেক্ষেত্রে উদ্ধারযোগ্য যে সামগ্রী সেটার মালিক হবে বিমাকারী। একটা নিরাপত্তা সংক্রান্ত খরচ। বিমা দাবিটি সফল প্রমাণিত হলে দায় গ্রাহকগণ কর্তৃক আংশিক ক্ষতি ছাড়াও নিরাপত্তা ব্যয় প্রদান করা হয়। কিন্তু ভুয়া অর্থাৎ যে বিমা দাবি পরিশোধে বিমাকারী বাধ্য থাকে না করতে, তাহলে সেই বিমা দাবির ক্ষেত্রে খরচ প্রদানও করতে হয় না।
আরেকটা হচ্ছে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সামগ্রিক ক্ষতি ও আংশিক ক্ষতির মধ্যে পার্থক্য। সামগ্রিক ক্ষতি যেমন হচ্ছে, এখানে সামগ্রিক ক্ষতি বলতে হচ্ছে এক্ষেত্রে জাহাজ, মালামাল ও মাসুল পুরোটাকে বোঝানো হয়ে থাকে। আর আংশিক ক্ষতি বলতে জাহাজ, মালামাল ও পণ্যের আংশিক ক্ষতি হয়ে থাকে। আর কি কি কারণে হয়ে থাকে সামুদ্রিক ঝড়, তুফান, ডুবন্ত পাহাড়, তারপরে হচ্ছে বরফখণ্ড, তারপরে অগ্নিকাণ্ডের বিস্ফোরণ, হ্যাঁ, শত্রু কর্তৃক আটক ইত্যাদি কারণে ক্ষতি হতে পারে। আর হচ্ছে ঝড়, তুফান, ধাক্কা ছাড়াও চোর ডাকাত, জলদস্যুর আক্রমণ, জেটিসন, আর অগ্নি, হরতাল, ধর্মঘট ইত্যাদির কারণে এই ধরনের ক্ষতি হতে পারে। আরেকটি হচ্ছে, এক্ষেত্রে বিমা দাবি পুরো অর্থে পূরণ করতে বিমাকারী বাধ্য থাকে। আর এর ক্ষেত্রে যতটুকু পরিমাণ ক্ষতি হয় বিমাকৃত দাবির পরিমাণ অপেক্ষা তা কম হলে বিমাকারী তা পূরণ করে বাধ্য থাকে। আর এটি হচ্ছে দেখো বিমা এক্ষেত্রে যদি হচ্ছে ক্ষতির পরিমাণ নির্ণয়, সামগ্রিক ক্ষতি হচ্ছে ক্ষতির পরিমাণ হচ্ছে নির্ণয় করতে কোনো প্রকার হচ্ছে ঝামেলা, দাবি ক্ষতিপূরণ করতে বিমা দাবি বাধ্য থাকে। আর এটা হচ্ছে যতটুকু পরিমাণ ক্ষতি হয় বিমাকৃত দাবির পরিমাণ অপেক্ষা তা কম হলে বিমাকারী তা পূরণ করবে। আচ্ছা, আর হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি। আর হচ্ছে ক্ষতির পরিমাণ নির্ণয়, ক্ষতির পরিমাণ কোনো ঝামেলা নেই হচ্ছে সামগ্রিক ক্ষতিতে, পুরোটুকি ক্ষতি হয়ে গেল। আর হচ্ছে আংশিক ক্ষতির ক্ষেত্রে হচ্ছে আংশিক ক্ষতির পরিমাণ নির্ণয়ের প্রয়োজন পড়ে। আর স্থলাভিষিক্তকরণের নীতি, এক্ষেত্রে বিমাকারী বিমাগৃহীত সম্পূর্ণ ক্ষতিপূরণ করার পর বিমাকৃত বিষয়বস্তুর মালিক হন। আর এই ধরনের ক্ষতির ক্ষেত্রে বিমাকারী আংশিক ক্ষতিপূরণ করে বলে বিমাকৃত বিষয়বস্তুর মালিক থাকে বিমাগ্রহীতা। আর এটা হচ্ছে খরচ প্রদান, এক্ষেত্রে কোনো ধরনের খরচের অর্থ ক্ষতির সাথে যোগ করা হয় না। এক্ষেত্রে বিমাকৃত, এটাতে সাধারণ ক্ষেত্রে বিমাকৃত অর্থ হচ্ছে খরচের সাথে অ্যাড করে হলে। আর হচ্ছে বিক্রয় বিল, এতে দাবি করতে হয় বিক্রয় বিলের প্রয়োজন হয় না। এতে দাবি আদায় করতে হলে এতে দাবি আদায়ের জন্য বিক্রয় বিলের আদিত্য অনেক। আচ্ছা, এখানে হচ্ছে এ ধরনের ক্ষতির ক্ষেত্রে বিমাকারী আংশিক ক্ষতিপূরণ করে থাকে বলে বিমাকৃত বিষয়বস্তুর মালিক থাকে বিমাগ্রহীতা। হ্যাঁ, আর এটা হচ্ছে এক্ষেত্রে বিমাকৃত সম্পদের রক্ষার জন্য বিভিন্ন ধরনের খরচের প্রয়োজন পড়ে আংশিক ক্ষতির ক্ষেত্রে। আবার হচ্ছে এক্ষেত্রে দাবি আদায়ের জন্য বিক্রয় বিলের প্রয়োজন হয়। আবার হচ্ছে বিক্রয় বিল, আইনানুগ আনুষ্ঠানিকতা, এরূপ দাবি আদায়ের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে আইনগত আনুষ্ঠানিকতার পালন করতে হয়। এরূপ দাবির ক্ষেত্রে তুলনামূলক কম আনুষ্ঠানিকতা পালন করতে হয় আংশিক ক্ষতির ক্ষেত্রে। আর সাধারণ আংশিক ক্ষতি দুই প্রকারের হচ্ছে প্রকৃত সামগ্রিক ক্ষতি, উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। হ্যাঁ, পড়বা ভালো করে। আর হচ্ছে সাধারণ আংশিক ক্ষতি, বিশেষ আংশিক ক্ষতির মধ্যে পার্থক্যগুলি পড়বে। যদি বিমাকৃত বিষয়বস্তুগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত না হয়ে একটি বা দুইটি ক্ষতিগ্রস্ত হয় তবে তাকে বিশেষ আংশিক ক্ষতি বলে। যদি বিমাকৃত বিষয়বস্তু সবগুলি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে তাকে সাধারণ আংশিক ক্ষতি বলে। সাধারণ আংশিক ক্ষতির চাইতে ক্ষতির পরিমাণ কম হয়, বিশেষ আংশিক ক্ষতির চাইতে ক্ষতির পরিমাণ বেশি হয়। স্বাভাবিক নৌ বিপদের কারণে এরূপ ক্ষতি সংঘটিত হয় বিশেষ আংশিক ক্ষতির কারণে, আর ভয়াবহ নৌ বিপর্যয়ের ফলে সাধারণত এরূপ ক্ষতি সংঘটিত হয় সাধারণ আংশিক ক্ষতি। সাধারণত একটি দুটি পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, এর ফলে সব পক্ষেরই হচ্ছে স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে হচ্ছে বিষয়গুলো হচ্ছে গচ্ছা, সাধারণ আংশিক ক্ষতি গচ্ছা দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, এই বিষয়গুলো থাকে। ক্ষতি সাধারণত স্বেচ্ছামূলক হয়ে থাকে, ইচ্ছাকৃতভাবে হচ্ছে আসলে পুরো জাহাজটাকে বাঁচানোর জন্য হচ্ছে ইচ্ছাকৃতভাবে সবারই সম্মতিতে হচ্ছে এই ধরনের ক্ষতিগুলো করা হয়ে থাকে।
আর এটা হচ্ছে প্রকৃত সামগ্রিক হতে উদ্ধারযোগ্য প্রকৃত বিমাকিত বিষয়বস্তু যখন সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয় অথবা এমনভাবে বিকৃত হয় যে তাকে আর চিহ্নিত করা বা শনাক্ত করা যায় না, তখন তাকে প্রকৃত সামগ্রিক ক্ষতি বলে। এক্ষেত্রে বিষয়বস্তু উদ্ধারের আর কোনো উপায় থাকে না। আর উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি হচ্ছে বিমাকিত বিষয়বস্তু যদি উদ্ধারযোগ্য হয়, উদ্ধারের খরচ বিষয়বস্তু মূল্যের সমান বা বেশি হবার ফলে উদ্ধারের প্রচেষ্টা পরিত্যাগ করা হয়, তাহলে সেই ক্ষতিকে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি বলে। আরেকটা হচ্ছে নৌ বিমার ক্ষেত্রে প্রযোজ্য ক্ষতির নিকটতম কারণগুলি কি কি। নিকটতম কারণের হচ্ছে অনেক সময় বিস্তারিত প্রশ্ন আসে, এক্ষেত্রে হচ্ছে তোমরা একটু এটা ভালো করে পড়তে পারো। নিকটতম কারণ হচ্ছে নৌ বিমার ক্ষেত্রে প্রচলিত মতবাদ সমূহের মধ্যে নিকটতম কারণ মতবাদটি খুবই গুরুত্বপূর্ণ। নৌ বিমার ক্ষেত্রে এটি নৌবিমান একটি অপরিহার্য নীতিমালা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বিমাকারী তার ক্ষতিপূরণের দায় নির্বাচনকালে এই নীতিটি অনুসরণ করে থাকে। আর এটি হচ্ছে তোমার হচ্ছে বিমাকারী ক্ষতিপূরণের দায় নির্বাচনকালে এই নীতির অনুসরণ। আচ্ছা, যখন কোনো নৌ দুর্ঘটনা বা বিপর্যয় ঘটে তখন বিমাকারী চুক্তি শর্তে বিমাকৃত ক্ষতিপূরণ দেয়। ওকে, তবে ক্ষতিপূরণের কারণ বা ঝুঁকি বিমাকৃত থাকলে কিংবা ঝুঁকিতে সেই বিপর্যয় কারণ উল্লেখ থাকলে কেবলমাত্র বিমাকারী ক্ষতিপূরণ তার জন্ম। চুক্তির দিনে এমন কোনো ঝুঁকিজনিত ক্ষতি বিমাকারী পূরণ করতে বাধ্য নয়। যখন সরাসরি চুক্তিপত্রে হচ্ছে উল্লিখিত বিপর্যয়ের কারণে ক্ষতি সৃষ্টি হয়, তখন ক্ষতিপূরণের দায় বহন করতে কোনো সন্দেহ প্রকাশ করে না। কিন্তু উল্লিখিত বিপর্যয়ের কারণে ক্ষতির সৃষ্টি হয়, তখন বিমাকারী দায় বহন করতে কোনো কিন্তু হচ্ছে সম্পূর্ণ বিভিন্ন কারণের ফলে কোনো ক্ষতি উদ্ভব হয়, তখনই বিমাকারী তার দায় নির্ধারণের ক্ষেত্রে সংশয়ের মধ্যে পড়ে। এক্ষেত্রে বলা হয়েছে, দেখো এখন দেখো আরেকটি হচ্ছে নিকটতম ক্ষতির মতবাদের যদি উদাহরণ দিয়ে থাকি, যেমন অগ্নিকাণ্ডের পেছনে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলি কারণ জড়িত থাকে। আবহাওয়ার খারাপের ফলে যদি মেঘ জমেছে, মেঘের ফলে বিদ্যুতের সৃষ্টি হয়েছে, বিদ্যুতের ফলে হচ্ছে তোমার বজ্রপাত হয়েছে, বজ্রপাতের ফলে জাহাজে আগুন লেগেছে। এমতো অবস্থা প্রকৃত ঘটনার সাথে অনেকগুলি সম্পর্কিত। এখন বিমাকারীর দায় নির্ধারণের জন্য ক্ষতির নিকটতম কারণটা হচ্ছে এখানে কারণটি হচ্ছে অগ্নিকাণ্ড। হ্যাঁ, দূরবর্তী কারণগুলি অনেক। যদি মতবাদ অনুযায়ী নিকটতম কারণটি অথবা অগ্নিকাণ্ড বিমাকিত হয়, সেক্ষেত্রে বিমাকারী অবশ্যই ক্ষতিপূরণটা পেয়ে থাকবেন। হ্যাঁ, আর হচ্ছে পণ্য নিক্ষেপ বা জেটিসন। এটা হচ্ছে নৌপথে সৃষ্ট বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতির মধ্যে জেটিসন ইচ্ছাকৃত পণ্য নিক্ষেপ আসে। একে সামুদ্রিক বিপদ হিসাবে বা হচ্ছে ম্যারিন পেরিল হিসাবেও বলা হয়ে থাকে। মানে বসানো কোনো সামুদ্রিক বিপর্যয়ের মুখে সাধারণ নিরাপত্তার সাথে জাহাজটিকে হালকা করার জন্য ইচ্ছাকৃতভাবে জাহাজে কোনো পণ্য সামগ্রী আংশিকভাবে সমুদ্রে নিক্ষেপ করা হয়, তাকে জেটিসন বলে থাকে। হ্যাঁ, বা পণ্য নিক্ষেপ। জেটিসনের মধ্যে শুধুমাত্র পণ্য সামগ্রী নিক্ষেপ করারই অন্তর্ভুক্ত হয় না, বরং জাহাজে ভারী কোনো অংশ, কলকবজা ইত্যাদিও হতে পারে কিন্তু। হ্যাঁ, আরেকটা হচ্ছে কনফারেন্স লাইন। সমিতিবদ্ধ নৌবিমা কোম্পানিগুলি যে শুধু নির্দিষ্ট প্রিমিয়ার হার নির্ণয় করে তাই নয়, বিমাকৃত পণ্যবাহী জাহাজসমূহের গতিপথ নির্ধারণ করে। এই নির্দিষ্ট পথকে বলা হয়ে থাকে কনফারেন্স লাইন। হ্যাঁ, আরও কিছু পড়তে পারবো। 1974 সালে 28 জানুয়ারি ঢাকা, ভারত, বাংলাদেশ, বার্মা, শ্রীলঙ্কা কনফারেন্স লাইন গঠনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই উপলক্ষে এই 4টি দেশের 13টি শিপিং কোম্পানির প্রতিনিধিরা ঢাকায় সমবেত হয়। হ্যাঁ, তারপরে এটা অনেক পুরোনো দিনের হচ্ছে। আজ 29 ফেব্রুয়ারি বাংলাদেশ ইউরোপিয়ান কনফারেন্স সদস্য হয় এবং প্রতিবেশী দেশগুলির মধ্যে জাহাজ চলাচল সংক্রান্ত সম্পর্কের উন্নয়নের প্রয়োজনীয়তা অনুধাবন করে বাংলাদেশ আনন্দে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মা কনফারেন্স সদস্য গ্রহণ করে। হ্যাঁ, আর হচ্ছে সাধারণ আংশিক ক্ষতি ও গতি বৈশিষ্ট্য বা উপাদানগুলি
কি কি সাধারণ আংশিক ক্ষতির কিছু বৈশিষ্ট্য আছে। অসাধারণ প্রকৃতির ক্ষতির দিকটা সর্বদা অসাধারণ প্রকৃতির হতে হবে। তারপরে হচ্ছে ঘটনা আকস্মিকতা, ক্ষতি আকস্মিক সামুদ্রিক বিপদের কারণে সংঘটিত হতে পারে। সমগ্র যাত্রাটি রক্ষণাবেক্ষণ, এই ধরনের ক্ষতি সাধারণত সমগ্র যাত্রার নিরাপত্তার জন্য যেসব করা হয় এতে কোনো নির্দিষ্ট পথের পক্ষে স্বার্থ দেখা হয় না। ফলে পণ্য বা জাহাজ বা মাসুল হচ্ছে সব কিছুই কিছু না কিছু ক্ষতি সংগঠিত হয়ে থাকে। সবার স্বার্থ সংরক্ষণ করা হয়ে থাকে জাহাজের মালিকের মাসুলের প্রাপকের। আর এটা হচ্ছে যুক্তিসঙ্গত, হচ্ছে আংশিক ক্ষতির ক্ষেত্রে যৌক্তিক কারণে ঘটে থাকে আংশিক ক্ষতি। আর এটা হচ্ছে বিপদাপন্ন বাস্তবতা, এই ক্ষতি অবশ্যই বাস্তবসম্মত কারণে সংঘটিত হয়ে থাকে। কোনো অবাস্তব দুর্ঘটনার আশঙ্কা এরূপ ক্ষতি স্বীকার করা হয় না। করার পর অবাস্তব দুর্ঘটনা এরূপ ক্ষতি স্বীকার করার পর যদি দেখা যায় দুর্ঘটনা ঘটেনি, তাহলে কোনোভাবে সাধারণ আংশিক ক্ষতির আওতায় পড়বে না। আর হচ্ছে বিভিন্ন ব্যক্তি হচ্ছে এখানে রক্ষাপ্রাপ্ত সম্পত্তির মালিক একই ব্যক্তি হলে সাধারণ আংশিক ক্ষতির নীতিও প্রযোজ্য হবে না। তাই এক্ষেত্রে রক্ষাপ্রাপ্ত সম্পত্তির মালিক অবশ্যই বিভিন্ন ব্যক্তি হতে হবে। আর সে ইচ্ছাকৃতভাবে ঘটানো। জাহাজ যখন সমুদ্রে যাত্রাপথে সামুদ্রিক বিপদে পড়ে, তখন হচ্ছে উক্ত বিপদ হতে রক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে হচ্ছে পণ্য সমুদ্রে নিক্ষেপ করা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলি ইচ্ছাকৃতভাবে ঘটনা, এটা আলাদা হবে। হ্যাঁ, বক্স আসে না এখানে। নৌবিমার ক্ষতির পরিমাণ নির্ণয়, একটা হচ্ছে বিশেষ আংশিক ক্ষতি আর একটা হচ্ছে সাধারণ আংশিক ক্ষতি। বিশেষ আংশিক ক্ষতিরও কিছু হচ্ছে আমরা এখানে অঙ্ক করবো, আবার সাধারণ আংশিক ক্ষতিরও হচ্ছে। সাধারণ আংশিক ক্ষতির মধ্যে পণ্যের বিশেষ আংশিক ক্ষতির মধ্যে, আর একটা হচ্ছে সাধারণ, একটা আছে বিশেষের মধ্যে পণ্যের বিশেষ ক্ষতি আংশিক ক্ষতি, তারপরে হচ্ছে মাসুলের আংশিক ক্ষতি, জাহাজের আংশিক ক্ষতি, এসবে হচ্ছে এখানে অঙ্ক করতে হবে। আচ্ছা, আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি। মাইশা এন্টারপ্রাইজ 5,000 বস্তা ডাল 20 লাখ টাকায় বিমা করে রপ্তানির জন্য জাহাজে প্রেরণ করে, কিন্তু গন্তব্যস্থলে গিয়ে দেখা যায় 1,000 বস্তা ডাল ক্ষতিগ্রস্ত হলো এবং ক্ষতিগ্রস্ত বস্তাগুলি 80 টাকা দরে বিক্রি করা হলো। আচ্ছা, তাহলে বিমাতে লিখিত খরচাদি, এগুলো হচ্ছে বিক্রয় করার জন্য, বিক্রয় করতে যেয়ে তার খরচ হলো। আচ্ছা, এটা হচ্ছে আমরা বলবো এটা হচ্ছে মূল্যায়িত বিমাপত্র। হ্যাঁ, সব দাম লেখা আছে। আবার জিনিসপত্র অক্ষত থাকলে 500 টাকা ধরে বিক্রিও করা যেত। হ্যাঁ, তাহলে 5,000 বস্তা হচ্ছে 20 লাখ টাকা 400 টাকা হারে, আর অক্ষত অবস্থায় 1,000 বস্তা ডালের বিমাকৃত মূল্য। এখানে হচ্ছে দেখা গেল 1,000 বস্তা ডাল ক্ষতিগ্রস্ত, তাহলে টোটাল হচ্ছে এখানে 1,000 বস্তা যদি ডালে বিমাকৃত হয় তাহলে 400 টাকা হলে এখানে হচ্ছে হয় কত, এখানে আমরা আরেকটা করব, ভাগ করে ফেলবো। এখানে কিন্তু কত টাকা সেটা কিন্তু হারটা বের হয় না। হ্যাঁ, যখন প্রথমটা দেওয়া আছে ওটাকে আমরা 5,000 দিয়ে বের করে হারটা বের ফেলবো 400 টাকা। যদি 1,000 টাকার বিমাকৃত মূল্য তাহলে হচ্ছে 4 লাখ টাকা। এখন 1,000 টাকা মূল্যের বাজার মূল্য আবার 500 টাকা করে নিচে দেওয়া আছে। হ্যাঁ, একদম লাস্টে মনে করো যে প্রতিটি জিনিস অক্ষত থাকলে 500 টাকা হারে বিক্রি করা যেত, তাহলে হচ্ছে বিমাপত্রের মূল্যায়িত, তাহলে 500 টাকা হারে তার গুণ 5 লাখ টাকা হয়ে যেত। হ্যাঁ, 5 লাখ টাকা হয়ে গেল। তারপরে সেখান থেকে ক্ষতিগ্রস্ত পূর্ণ 1,000 টাকা ডালের বিক্রয় মূল্য ক্ষতিপূরণ বাদ ক্ষতিগ্রস্ত অবস্থায় 1,000 বস্তা ডালের বিক্রয় মূল্য। তাহলে এখানে আবার বলছে যে ক্ষতিগ্রস্ত বস্তাগুলো 80 টাকা ধরে বিক্রি করা হলো, তাহলে এটা কিন্তু সে পেয়েছে। তাহলে এখানে 5 লাখ টাকা থেকে 80 টাকা সে পেয়ে গেছে, তাহলে টোটাল ক্ষতির পরিমাণ হচ্ছে 4,20,000 টাকা। তাহলে এখানে আনুপাতিক ক্ষতি আমরা হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে 4 লাখ আর 4 লাখ এখানে 20,000 বাই 50,000, তাহলে প্রথমটা হচ্ছে 4 লাখ, পরে হচ্ছে 4,20,000 ক্ষতির পরিমাণ, আর টোটাল হচ্ছে
অক্ষত অবস্থায় বাজার মূল্য। হ্যাঁ, তাহলে এখানে আনুপাতিক ক্ষতি হচ্ছে 3,36,000। তারপরে হচ্ছে অন্য যে কমিশন, সার্ভে ফি, বিক্রয় খরচ সব যোগ হবে, যোগ হয়ে হলো এখানে হচ্ছে 6,600। তাহলে বিশেষ গড় আংশিক বা দাবি হচ্ছে 3,42,000। এখানে অঙ্কটা মূল্যায়িত এখানে লেখাই আছে যে বিক্রয় মূল্য যখন লেখা থাকবে বাজার মূল্য, তখন এটা মূল্যায়িত হবে। হ্যাঁ, আর এটি হচ্ছে এখানে বলাই আছে যে মূল্যায়িত দাম দেওয়া আছে। কমিশন, সার্ভে ফি আর হচ্ছে বিক্রয় খরচ, এগুলো কিন্তু খরচ যোগ হয়। ওই হচ্ছে এটা বিক্রি করার জন্য হচ্ছে যে খরচটা হলো সেটাই কিন্তু হচ্ছে কমিশন, সার্ভে ফি, বিক্রয় খরচ। আর এটা হচ্ছে 10,000 বস্তা জিনিস 1,00,000 টাকায় বিক্রয় করা হলো, তাহলে 10,000 টাকা 1,00,000 টাকা 10 টাকা করে হার। আর ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে 20,000 টাকা, 2,000 বস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার বস্তাগুলো সে 2 টাকা করে বিক্রিও করে দিল, তাহলে বাদ গেল। আর বাজার মূল্য হচ্ছে 9 টাকা। হ্যাঁ, এখানেও বিমাপত্রটি হচ্ছে মূল্যায়িত। যখনই মূল্যায়িত হবে তখনই হচ্ছে ক্ষতির সমন্বয়টা বিষয়টা আসবে, না হলে কিন্তু আসবে না। এখন দেখো, বাজারে সে বিক্রি করতে পারতো 9 টাকা, কিন্তু সে বিক্রি করেছে 2 টাকা। তাহলে এই 18,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিলে তার ক্ষতির পরিমাণ হচ্ছে 14,000 টাকা। এখন এই 14,000 টাকা ক্ষতির সমন্বয় করবে যে কত টাকা আসলে টোটালি প্রকৃত বিমা দাবিটা কতটুকু। সেক্ষেত্রে হচ্ছে যখন 18,000 টাকা হয় বাজার মূল্য, তখন হচ্ছে 14,000 টাকা। আর যখন 20,000 টাকা হয় তখন হচ্ছে কত হয়? হ্যাঁ, তখন হচ্ছে 15,556। ক্ষতিগ্রস্ত বিমাকৃত মূল্য 20,000। আর হচ্ছে অক্ষত মূল্য হচ্ছে 18, সে হচ্ছে ক্ষতির পরিমাণ হচ্ছে 14,000। আর হচ্ছে বস্তাগুলি হচ্ছে বাজার মূল্য হচ্ছে 18,000। হ্যাঁ, আবার যে বিক্রি করছে 5 টাকা, সেটা তো হচ্ছে ড্যামারেজ হয়ে গেলো। তো তাহলে তোমরা এটা সমন্বয় করলে এটা, আর যে খরচগুলি হয় বিক্রি করতে সেগুলো যোগ করে দিব। সার্ভে ফি হচ্ছে 1%, এখানে হচ্ছে সার্ভে ফি 10 টাকা, কমিশন 1 টাকা, 1% কমিশন। তাহলে কমিশনটা এখানে 1% হলে 40 টাকা। হ্যাঁ, আর হচ্ছে সার্ভে বিক্রয় খরচ, এই তিনটে মিলিয়ে হচ্ছে তোমার যোগ হবে। তাহলে হচ্ছে তোমার হচ্ছে বিমাতে আংশিক ক্ষতি এত টাকা, আর বিমা দাম হচ্ছে 15,625.56 টাকা। আরেকটি হচ্ছে আমরা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে ঐশী নামক একটা পণ্যবাহী জাহাজ। হ্যাঁ, এটা অনেক বড় অঙ্ক। বিশেষ আংশিক ক্ষতি করতে বলছে, আবার হচ্ছে বিশেষ আংশিক ক্ষতির বিবরণী প্রস্তুত করতে বলছে। বিশেষ আংশিক ক্ষতি প্রতি ব্যাগ, একটা হচ্ছে প্রতি ব্যাগ সিমেন্টের অক্ষত অবস্থায় 32 টাকা বিক্রি করেছে, আর একটা হচ্ছে 28 টাকা বিক্রি করেছে। উভয় ক্ষেত্রে দুপক্ষ ক্ষেত্রে বিমাপত্র অমূল্যায়িত হয়, তাহলে বিমা দামের পরিমাণ কত হবে? এটা হচ্ছে আবার বলছে যে অমূল্যায়িত হলে তখন কিভাবে কি করা যাবে। প্রথমে আমরা দেখি বিশেষ আংশিক ক্ষতি কিসের, বিশেষ সিমেন্টের ব্যাগের, সেটা হচ্ছে 4,50,000 টাকা, সে 30 টাকা হারে। তার ক্ষতিগ্রস্ত ব্যাগে হচ্ছে সে হচ্ছে এখানে দুইটা পার্ট একই রকম হবে। বিমা কিন্তু হচ্ছে 30 টাকা, 3,000 বস্তা, তাহলে 90,000। আবার অক্ষত অবস্থায় এটার বাজার মূল্য যেটা বলা হয়েছে যে বাজার মূল্যটা অক্ষত অবস্থায় 3,000 ব্যাগ সিমেন্টের বাজার মূল্য হচ্ছে, এখানে প্রথমে লেগেছে প্রতিটি ব্যাগ অক্ষত অবস্থায় 32 টাকা বিক্রয় করা যাবে। রিকোয়ারমেন্টে দেখো, রিকোয়ারমেন্টে 32 টাকা, তাহলে হচ্ছে 32 টাকা হচ্ছে 96,000 টাকা। আর হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যাগের পরিমাণ সে 5 টাকা করে হচ্ছে 5 টাকা করে বিক্রি করা হলো ক্ষতিগ্রস্তগুলো, তাহলে 5 টাকা সে পেয়েছে। তাহলে টোটাল হচ্ছে তার আসলে ক্ষতি হচ্ছে 81,000 টাকা। আর ক্ষতির মানে আনুপাতিক ক্ষতি, তারপরে হচ্ছে কমিশন, আনুপাতিক ক্ষতি হচ্ছে এখানে আমরা সমন্বয় করব সার্ভে, কমিশনটা এখানে 3,000 টাকার উপরে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে
কত পার্সেন্ট, 3000 টাকার উপরে হচ্ছে 3000 গুণ 5, তারপরে হচ্ছে এই যে 15,000 গুণ, তারপরে সেটার উপরে তোমার হচ্ছে ভ্যাট, এটা কি বলে, কমিশন নির্ণয় করতে হবে। আর এটি হচ্ছে দেখো, যেহেতু বিভিন্ন পদ্ধতি মূল্যায়িত, এখানেও মূল্যায়িত, যার হচ্ছে বিক্রয় মূল্য দেওয়া আছে, সেক্ষেত্রে ক্ষতি সমন্বয় করতে হবে। ক্ষতি সমন্বয় করার জন্য তোমার হচ্ছে ক্ষতি যতটুকু হয় 81,000, বাজার মূল্য 81,000, তারপরে হচ্ছে 90,000 টাকা যদি ক্ষতি হয় তাহলে হচ্ছে বাজার মূল্যটা কত, মানে 90,000 টাকা যদি বাজার মূল্য হয়, এখানে 90,000 টাকা কত বিমাকৃত দাবি, আর হচ্ছে 96,000 হচ্ছে বাজার মূল্য, পরে এত অক্ষত অবস্থায় থাকলে কত টাকা বিক্রি করতে পারবে, আর হচ্ছে 81,000টা হচ্ছে তোমার ছোট টোটাল সমন্বয়। তাহলে ক্ষতি সমান এখানে ক্যালকুলেশনটা আলাদা করে এখানে বসিয়ে দিয়েছে। আরেকটা অবস্থা, এটা হচ্ছে আংশিক ক্ষতি, এটা হচ্ছে যখন বলে 28 টাকা বাজার মূল্য, তখন ওই সেমভাবে করবে, শুধু 28 টাকা, তাহলে 84,000 টাকা থেকে 15,000 টাকা বাদ দিলে তাহলে 59,000 টাকা। আবার হচ্ছে আনুপাতিক ক্ষতির সমন্বয় করে, ক্ষতিটা কীভাবে সমন্বয় করে, সেমভাবে দেখো, এখানে কত হলো, ক্ষতি সমান 75,937, আর এখানে হচ্ছে 73,928। ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে যেহেতু ওই যে ব্যাগের মূল্য, বাজার মূল্যটা কমে গেছে, তাই একটু কমে গেছে, হ্যাঁ কমে গেছে বা বেড়ে যাবে, হ্যাঁ, তাহলে হচ্ছে আনুপাতিক ক্ষতি চেঞ্জ হবে, কারণ হচ্ছে বাজার মূল্যটাও চেঞ্জ হচ্ছে। আর এখানে হচ্ছে সব ক্ষতির সমন্বয়, ক্ষতির সাথে হচ্ছে সবগুলো যোগ করে দিব, তাহলে হচ্ছে টোটাল ক্ষতিটা বের হয়ে যাবে। আর যদি বিপদত দুইটি অমূল্যায়িত হয় তাহলে হচ্ছে খুবই ইজি, অমূল্যায়িত হলে মোট খরচের সাথে আর তোমার যে হাবিজাবি যে বিক্রয় করতে গেলে যে খরচ হয় সেটার সাথে সে দাবিটাই যোগ করে দিলে তাহলে তোমার বিমা, টোটাল বিমা দাবিটা চলে আসে। দেখো তোমরা হচ্ছে ক্লাসটি করো, দেখো বোঝার চেষ্টা করো, বই দেখো, বইয়ের সাথে মিলিয়ে করো, শুধু অনলাইন থেকে তো হচ্ছে তোমরা ক্লাস করলে ভালো করতে পারবে না, বইয়ের সাথে মিলাবা, দেখবা কি বলছি বা অঙ্কগুলি করবা। আর ম্যারিন ইন্স্যুরেন্সের হচ্ছে অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে এই 3টা চ্যাপ্টার টোটাল, জীবন বিমা, নৌ বিমা আর হচ্ছে অগ্নি বিমা, হ্যাঁ এই 3টা চ্যাপ্টারে হচ্ছে তোমাদের হচ্ছে অঙ্ক আসে, তোমরা করবে। লাস্ট হচ্ছে দেখো, একটা হচ্ছে তোমরা হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্লাসে হয়তো নাও, একটু নাও, মাঝে মাঝে বুঝতে নাও পারো, অনেক রাত্রে ক্লাসটা করছি আসলে। ওকে, তোমরা সবাই ভালো থাকো, থ্যাংক ইউ তোমাদেরকে।